Hey, what's up everybody? Welcome back to the channel everyone and it's news time. সো ফ্রেন্ডস, আপনারা অলরেডি জেনে গেছেন যে 9000 সিরিজের সিপিইউগুলোর মোটামুটি ভালো পারফরমেন্স করছে এএমডি সাইড থেকে, বাট সামহাউ এখনও পর্যন্ত কিন্তু নতুন যে সকল মাদারবোর্ড সিরিজ আসার কথা 800 সিরিজের সেগুলো এখনও মার্কেটে অ্যাভেলেবেল হয়নি, কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। তবে কিছুদিন থেকে একটা লিক, রুমার বা যে কোনো কিছুই বলেন না কেন আসতেছে আমাদের সামনে, সেটা আমরা কোয়াইট শকিং বলতেই পারি যারা সামনে পিসি বিল্ড করার চিন্তা করছেন নতুন মাদারবোর্ড নিয়ে। আর একটা কথা হয়তোবা আমি আপনাকে 21 সালের পর থেকেই বলে আসছি যে মাদারবোর্ডের প্রাইস কোনোভাবেই নিচে নামবে না, ইভেন এটা অনেক সিপিউর অর্থাৎ ফ্ল্যাগশিপ সিপিউর চেয়েও কিন্তু বেশি উঁচুতে উঠতে পারে। আর এরকমটাই এবার হতে চলেছে, কারণ স্পেসিফিকলি যদি আমরা X870E চিপসের যে সকল মাদারবোর্ড দেখব সেগুলো কোনোভাবেই সস্তা হবে না, অনেক প্রিমিয়াম এবং অনেক এক্সপেন্সিভ হতে চলেছে। আর যদি নর্মাল আমি X870-র কথা বলি, যেটা আপনারা নর্মালি ট্র্যাডিশনালি দেখতে পারেন, সেগুলোর প্রাইসও কিন্তু আপনাকে কোনোভাবেই স্যাটিসফাই করবে না, কারণ হচ্ছে এর প্রাইস। অর্থাৎ এখানে যদি আমি এসুজের কথা থেকে শুরু করে আমি গিগাবাইট, এমএসআই, অ্যাজরক বা যত কোম্পানি আছে তাদের মাদারবোর্ড অনেক এক্সপেন্সিভ হতে চলেছে। বাই দ্য ওয়ে, দুই একটা গিগাবাইট বা অন্যান্য কোম্পানির, বিশেষ করে অ্যাজরকের কথা বলি, তো তারা কিছু অ্যাফোর্ডেবল মাদারবোর্ড নিয়ে আসতে পারে, লাইক X870 যে সকল নর্মাল মাদারবোর্ড হবে সেগুলোতেও আপনারা কম হলেও 30,000 টাকা ব্যয় করতে হবে, ভ্যাট ট্যাক্স ইনক্লুড করে আর কি। সেক্ষেত্রে আরেকটা বর্তমান সময়ের জন্য নিউজ আসছে, যেটা হয়তো বা যারা মিড রেঞ্জ ক্যাটাগরির গেমার আছেন তাদেরকে ভালো একটা ফিল দিতে পারে এই নিউজ থেকে। তো প্রথমে যদি আমি অ্যাজরকের কথা বলি, তো তারাই X870 Pro RS সিরিজের যে মাদারবোর্ডগুলো হয়ে থাকে সেগুলোর প্রাইস ড্রপ করে দিতে পারে উইথ $200 প্রাইস ট্যাগের সাথে। এটা অবশ্যই দেখে আমাকে ভালো লাগছে, অ্যাটলিস্ট তারা হয়তো বা মিড রেঞ্জ ক্যাটাগরির গেমার বা যারা পিসি বিল্ড করার চিন্তাভাবনা করছেন, যেটা একটা গুড জ্যাস্টার হিসেবে আমরা ধরতে পারি অ্যাজরকের পক্ষ থেকে। আর তাদের মাদারবোর্ডের কোয়ালিটি সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা আছে, আর লুকিংও মোটামুটি আমাকে প্লেজিং লাগছে। তারপরে কিন্তু এটা বলা যায় লেটেস্ট নিউজ, গিগাবাইটও কিন্তু প্রিপেয়ার করে দিয়েছে 45টা মিড রেঞ্জ ক্যাটাগরির মাদারবোর্ডের উপর। আর এটা স্পেসিফিকলি এএমডির জন্য না, ইন্টেলও এখানে ইনক্লুড আছে, কারণ ইন্টেলের যদি আমরা বাজেট সেগমেন্টের কথা বলি তো সেক্ষেত্রে এখানে B860-র মতো মাদারবোর্ড দেখতে পারবো, আর এএমডির পক্ষ থেকে B850। অর্থাৎ হয়তোবা আমরা আশার আলো দেখতে পারবো সামনের মাদারবোর্ডগুলোর উপরে। তবে কথা হচ্ছে তারা আসলে কীরকম প্রাইসিং রাখে, আর বিশেষ করে যদি আমি মাদারবোর্ডের প্রাইস বাংলাদেশের প্রসপেক্টিভ থেকে দেখি তো বিশেষ একটা সুবিধাজনক স্থানে নেই। বাকিটা দেখি অন্য কোনো ম্যানুফ্যাকচারার বাজেট গেমারদের পাশে আসে কি না। তারপরের যে নিউজটি আসছে সেটি এএমডিকে কেন্দ্র করে, কেননা একটা কোম্পানি উইচেস অ্যাওয়েস্টারের যদি কথা বলি, তারা কনফার্ম করে দিয়েছে তাদের যে মিনি ফর্ম ফ্যাক্টরের পিসিগুলো হয়ে থাকে। স্পেসিফিকলি যদি বলি, এখানে GM10 নামে একটা মিনি পিসি তারা লঞ্চ করে দিয়েছে, যার প্রাইস রেখেছে $807, যেখানে লাগানো থাকবে AI9 HX 370-র মতো AMD Ryzen APU 6 পয়েন্টের আর কি। আর যদি মেমোরির কথা বলি তো সেক্ষেত্রে LPDDR5X ব্যবহার করবে 32 GB আর 1 TB হবে স্টোরেজ। তবে এখানে যদি ডিজাইনে আর একটু চেঞ্জ নিয়ে আসা যেত এবং স্লিকিং করা যেত ফর্ম ফ্যাক্টর অনুযায়ী, তো আরও অ্যাট্রাকটিভ লাগতো। বাকিটা আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন। তারপরের যে নিউজটি আসছে সেটিও মূলত এএমডিকে কেন্দ্র করে, আর তারা যে এবার Ryzen 9000 সিরিজের সিপিইউগুলো মার্কেটে ছেড়ে দিয়েছে সেগুলো প্রবাবলি এবং মোটামুটি খুব কমভাবেই সেলস হচ্ছে, অর্থাৎ সেলসের মধ্যে একটা ইম্প্যাক্ট দেখতে পারছে। আর এরকম রিপোর্ট করেছে কিন্তু টেকস্পট। বলছি না যে তাদের সেলস হচ্ছে না, তারা ক্লেম করেছে যে সেলস একটু কম হচ্ছে। অপরদিকে যদি আমরা Gen 4 সিপিউর কথা বলি তো ভালো একটা প্রাইসিংয়ের জন্য সেগুলোর কিন্তু একটা ভালো স্পটে চলে এসেছে, যার পারফরমেন্স মার্জিনাল গ্যাপ অতটাও নেই। তারপরের যদি নিউজের কথা বলি তো সেটি আসছে ইন্টেলের পক্ষ থেকে, আর ইন্টেল রিসেন্টলি তাদের কোর আলট্রা 200 সিরিজের লুনার লেক্স সিপিইউগুলোর মার্কেটে নিয়ে এসেছে এবং ম্যাক্সিমাম টাইমে খুব ভালো রকমের পারফরমেন্স করছে। কয়েকদিন আগে একটা রিপোর্ট আসলো যে এটা M2 এবং M3 চিপসের যে আপনি যদি ভিডিও প্লেব্যাক করেন তো সেক্ষেত্রে ওয়াপিং প্রায় 24 ঘন্টার মতো আপনি ব্যাকআপ পেতে পারেন সাধারণ ল্যাপটপের ক্ষেত্রে। শুধু তাই না, এখানে যদি এখন নিউজের ক্যালকুলেশনের কথা বলে,
অর্থাৎ সকল নিউজকে কম্বাইন্ড করে যদি একটা কথা বলি, তো সেক্ষেত্রে এটা যেরকম আইজিপিইউ লেভেলে পারফরমেন্স করছে এটা অবশ্যই অনেক ইমপ্রেসিভ, যেখানে 6 পয়েন্ট এএমডির সেটাকে পর্যন্ত অনেক জায়গায় বিট করছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এক্ষেত্রে তারা এফিসিয়েন্সিতে অনেক টপ নচ কাজ করেছে ইন্টেল, যেটা আমরা কল্পনাই করতে পারতাম না। হয়তোবা 2-1 মাস আগেই আমরাই বলতাম যে ইন্টেল কি ঘুরে দাঁড়াতে পারবে, বিশেষ করে ল্যাপটপ মার্কেটে। তো ভালোভাবেই দাঁড়িয়েছে। এখন আর একটা নিউজ আসছে, কোর আল্ট্রা 7 268 ভি লাইনআপের যে সকল ল্যাপটপ আছে সেখানে সিঙ্গেল থ্রেডেড পারফরমেন্সে ইমপ্রেসিভ কিছু শো করেছে। সিনেভেন্স থেকে শুরু করে অন্য সকল যে সকল সিনথেটিক বেঞ্চমার্কিং টুল আছে সেগুলোতে মোটামুটি একটা ভালো স্কোর করতে পেরেছে অ্যাজ কম্পেয়ার টু রাইজেন এআই A6 370 মতো চিপসকে, যেখানে রাইজেন পাওয়ার নিয়েছিল 21 ওয়াট, ওর চেয়ে ভালো বা ইমপ্রেসিভ পারফরমেন্স করে কনজিউম করেছে শুধুমাত্র 15 ওয়াট। এখানে শুধু তাই না, গেমিং পারফরমেন্সের কথাও যদি দেখি তো সেক্ষেত্রে অ্যাজ ইমপ্রেসিভ একটা পারফরমেন্স দেখাতে পেরেছে। আর এই যে আমি তথ্যগুলো আপনাদেরকে দিচ্ছি এটা কিন্তু ফার্স্ট পার্টি কোনো স্লাইড না, এটা থার্ড পার্টি রিভিউ থেকে নেওয়া হয়েছে, যেখানে টমস হার্ডওয়্যার অথবা বড় বড় এরকম টেক জার্নালের কাছ থেকে কিন্তু আমরা পেয়েই আপনাদেরকে বলছি। অর্থাৎ অ্যাজ ফার অ্যাজ গুড পারফরমেন্স করছে এগেনস্ট এএমডি অ্যান্ড অ্যাপেল সিলিকন। তারপরের যে নিউজটি আসছে সেটিও ইন্টেলকে কেন্দ্র করে, এটা মূলত লিগ আর এটা আপকামিং ডেস্কটপ রিলেটেডই। অর্থাৎ ইন্টেলের কোর আল্ট্রা 200-এর যে অ্যারোলেগ এস ডেস্কটপ ভ্যারিয়েন্টগুলো হবে সেগুলোর প্যাকেজ অলরেডি শো আপ হয়ে গেছে। আপনারা অবশ্যই বলবেন যে এটা আসলে কেমন লাগছে। অলরেডি আমি কিন্তু আমার কমিউনিটি ট্যাবে পোস্ট করে দিয়েছি, তবে আপনারা সেখানে কোনো প্রকার এঙ্গেজমেন্ট পাই না, কারণ আপনারা যদি সেখান থেকে কিছু নিউজ কালেক্ট করার চিন্তা করেন তো সেটা আপনারা ইজিলি কিন্তু জেনে গেলেন, আপনাকে ভিডিওতে প্রবেশ করতে হচ্ছে না। বাই দ্য ওয়ে, পার্সোনালি আপনাকে কেমন লাগছে প্যাকেটটি বা প্যাকেজগুলো অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাতে পারেন। তবে এখন যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর প্রাইস নিয়ে। অর্থাৎ এটা যে হোল সিরিজ একসাথে লঞ্চ হবে তার প্রবাবল প্রাইস আমরা দেখতে পেরেছি কানাডিয়ান একটা রিটেল সাইটের মাধ্যমে, যেখানে আমরা দেখতে পারছি 852 কানাডিয়ান ডলার হতে পারে টপ এন্ডটি, অর্থাৎ কোর আল্ট্রা 9 285K, যা কনভার্ট করলে প্রায় $630 কাছাকাছি চলে আসে। এভাবে আপনারা দেখেই নিতে পারেন যে আসলে কোন সিপিউর কত প্রাইস। তবে হ্যাঁ, ইন্টেল কোর আল্ট্রা 5-এর প্রাইসটা আমাকে একটু বেশি লাগছে, কারণ এটাই অনেকেই চয়েসের মধ্যে রাখতেও পারে প্রায় $330 কাছাকাছি যদি এটা হয়। এগেইন বলবো বা স্টিল বলবো এটা আমার কাছে অনেক প্রাইসই লাগছে। তবে হ্যাঁ, ফাইনাল প্রাইসিং যদি ইন্টেল আরও এগ্রেসিভ রাখে তবে আমি মনে করি যে তারা আবারও মার্কেট ফিরে পেতে এক ধাপ এগিয়ে যাবে, কারণ তাদের পারফরমেন্সও দেখেছি আমরা এই নতুন আল্ট্রা সিরিজের সিপিইউগুলোর খুবই ইমপ্রেসিভ। অ্যান্ড শেষে চলে আসি, আর আপনারা জানেন এনভিডিয়াকে দিয়ে অনেক সময় শেষ করি, তো আজকে ওরকমটাই ঘটছে, কারণ আপকামিং যে সকল 50 সিরিজের বা ব্ল্যাকওয়েল যে সকল জিপিইউ আসবে আসলে কবে আসতে পারে। আপনারা এর আগে ট্রেন্ড দেখেছেন, আপনারা 16 সাল থেকে টানা 2 বছর পর সেপ্টেম্বরেই অনেক রিলিজ দেখেছেন 20 বা 21 তারিখে, তবে এবার 50 ক্লাস আসছে না এই সময়ের মধ্যে। তবে ধারণা করা যাচ্ছে এটা ডিসেম্বরের মধ্যেই আসতে পারে অথবা জানুয়ারির 25 তারিখের মধ্যে, বাকিটা এনভিডিয়া ডিসাইড করবে। তবে হ্যাঁ, যারা বাজেট কার্ড নিতে চান RTX 5050 অথবা 5060 তাদের জন্য তো আরও এক হাফ পর্যন্ত ওয়েট করতে হবে বলে আমি মনে করছি। আই হোপ আমি আপনাকে নিরাশ করিনি, যদি করে থাকি ডিসলাইক দাবাতে পারেন, আর না করলে লাইক কমেন্টে লিখতে পারেন আপনার মতামত। আর চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে আপনাদেরই চ্যানেল করে ফেলুন, ইটস ফ্রি অফ কস্ট। দেখা হবে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই।